আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আজকে আমাদের এমসিকিউ সলভিং ক্লাসের আইসিটির প্রথম অধ্যায় বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতের স্পেশাল 15 নাম্বার লেকচার। আজকে আমাদের 15 নাম্বার লেকচারে আমরা পরবর্তী অংশ থেকে এমসিকিউগুলো দেখব। আমাদের টপিকের নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সেই টপিকের এমসিকিউ সলভিং আমরা করতেছিলাম। তো চলো আমরা শুরু করি। আমাদের গত ক্লাস পর্যন্ত কুমিল্লা বোর্ড 24 সালে এমসিকিউ সলভ করা হয়েছিল। আজকে আমরা যাব এর পরবর্তী। এখানে আমাদের পরবর্তী প্রশ্নটা আসতেছে কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড 2016 সালে। এখন আমাদের এখানে এমসিকিউটা দেওয়া আছে কি আমরা একটু দেখি। হ্যাঁ, তো এখানে বলতেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে 1 নাম্বার জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়, বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়, খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই কাজগুলো কি আসলে সব করা যায় নাকি কিছু কিছু করা যায়, এটা আমাদের বলতে হবে। উত্তর বহুপদী হবে, একার অধিক উত্তর হবে। এখন তোমাদের মতামত বলো কোনটা হইতে পারে, গেস করো। সাইমা জয়েন করছো, থ্যাংক ইউ। একটু গেস করার চেষ্টা করো কোনটা হইতে পারে। আচ্ছা, কি বললা আমাকে বলো তো ইমরান, চেষ্টা করো বলার জন্য। শুনতে পাই না আমরা, বলো একটু কষ্ট করে। বাকিরা আচ্ছা তিনটাই বলছো বাকি। আচ্ছা, এখানে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা কি কি করতে পারি? নতুন জিন আবিষ্কার করতে পারি, ইনসুলিনও তৈরি করতে পারি, খুব সহজে ব্যক্তিও শনাক্ত করতে পারি। মানে ব্যক্তি শনাক্ত হচ্ছে গিয়ে তোমার বায়োমেট্রিক্সের ব্যাপারটা, বুঝছো? খুব সহজেই ব্যক্তি শনাক্ত করা যায় বায়োমেট্রিক্সের মাধ্যমে, দেখা যায় অদ্বিতীয়ভাবে শনাক্ত করা। তো সেক্ষেত্রে 1 আর 2 উত্তর হয়। তো দেখি উত্তর কত দেওয়া আছে। হ্যাঁ, উত্তর দেওয়া আছে 1 আর 2। খুব সহজে ব্যক্তি শনাক্ত করা, এটা হচ্ছে কি বায়োমেট্রিক্সের উদাহরণ। এটা আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ে না। আমরা যখন বায়োমেট্রিক্স পড়ছিলাম না, আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ, মানে এগুলো ব্যক্তিকে শনাক্তকরণ বোঝায়। আমার কথা বুঝতে পারছো কি? ব্যক্তিকে শনাক্তকরণই বোঝায় বায়োমেট্রিক্সের বিষয়, কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে এটা হয় না। তো উত্তর হবে ক, 1 আর 2। তো সবাইকে বলতেছি, দেখো তো সবাইকে ব্যাখ্যাটা বুঝতে পারলা কিনা একটু আমাকে জানাও, রেসপন্স করো। আচ্ছা, তাহলে এবার আমি যাই নেক্সট পরবর্তী প্রশ্নটা আমাদের 25 সালে সেই বছর, এটা বহুপদী। দেখি এটা আমাদের কি বলছে এখানে। হ্যাঁ, তো এখানে বলতেছে বরিশাল বোর্ড 25 সালে আসা প্রশ্ন, কৃষি খাতে প্রযুক্তির ব্যাপক প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে সারা বছরই মৌসুমি ফল উৎপাদন করা সম্ভব হচ্ছে। নাইম জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। নাইম, তুমি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, এটা আমাকে জানাও। নাইম ইসলাম। আচ্ছা নাইম, তুমি কি এইচএসসি 26 না 27 ব্যাচ? 26 স্যার। ওকে, থ্যাংক ইউ, তুমি জয়েন করতেছো, খুশ হলাম। স্যার খেলা দেখার কারণে একটু লেট হলো। সমস্যা নাই, লেট হয়েছে, প্রবলেম নাই। খেলা তো হচ্ছে, এখনই আমরা ক্লাস করতেছি, সমস্যা নাই। দেখো যতটুকু সম্ভব, হ্যাঁ যতটুকু সম্ভব। ফোন দিয়ে দেখতেছি, আরেকটা দিয়ে ক্লাস করতেছি। আরে দুইটা দিয়ে করতেছে, একটা হেডফোন একটা ক্লাস। ওকে, আচ্ছা। অর্ঘ্য জয়েন করছো, থ্যাংক ইউ। অর্ঘ্য, আমি যেটা বলি একটু চেষ্টা করো ক্লাস নিয়মিত করার জন্য, যাতে ক্লাসটা মিস না হয়। হ্যাঁ, ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করো সর্বোচ্চটুকু, যতটুকু সম্ভব হয়। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আনিসুরও জয়েন করছো। আচ্ছা একটু বলি, 27 ব্যাচের তো সায়েন্সে যারা যারা আসো, আনিসুর আসো, স্মৃতি আসো, অর্ঘ্য আসো, 27 ব্যাচের সায়েন্সদের বলতেছি। তো এখন কথা হচ্ছে, তোমাদের যে সায়েন্সের ক্লাস দেখা গেছে ব্রেক হয়ে গেছে অনেক, আর আমার অ্যাডমিশনের যে ক্লাস, ভার্সিটি অ্যাডমিশনের ক্লাস নিতে গিয়ে ওটা একটু চাপ পড়ে গেছে। তো আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব তোমাদের গ্রুপ ক্লাসটা ঠিক রাখার জন্য। তো এখন আমি তোমাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি। কথাটা হচ্ছে গিয়ে, তোমরা যারা মানে কলেজে নতুন, সায়েন্স নাও, কমার্স নাও বা আর্টস নাও, তোমাদের কিন্তু একটা গাইডলাইন মতো পড়তে হবে, সাজেশন মতো পড়তে হবে। কারণ কি, তোমরা জানো না আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ। তুমি যে অধ্যায় পড়বা সেই অধ্যায়ের একটা সাজেশন নেওয়ার চেষ্টা করবা। তো আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি তোমাদের একটা সাজেশন দিব। যে অধ্যায় তুমি পড়ো, সায়েন্সে পড়ো, কমার্সে পড়ো, আর্টসে পড়ো, তুমি যেই সাবজেক্টই পড়বা, সাজেশনটা পেয়ে গেলে তোমার পড়তে সহজ হবে।
কারণ সব কিছু আসলে আমাদের আসে না, বুঝছো? সব কিছু আমাদের এমসিকিউ তো আসে না, সিএনসিও আসে না। কিছু কিছু টপিক আমাকে আগে পড়তে হয়, কিছু কিছু পরে পড়তে হয়। তো এগুলো তোমাদের বুঝাবে কি? যারা বড় আছো, যারা বড় আছি, তোমাদের শিক্ষক, তারপর হচ্ছে গিয়ে বড় ভাই আপু, যাই হোক, যার সাথে তোমার কমিউনিকেশন আছে, যে তোমাকে পড়ায়। তো এখন কথা হচ্ছে, ওই সময়টাই আমি করতে পারতেছি না যে তোমাদের একটা সাজেশন দিব। এই সাজেশনটা পেয়ে গেলেই তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা বাসায় বসে বসে পড়া শুরু করতে পারবা। ঠিক আছে? তো আমি আশা করি তোমরা এই সাজেশনের অপেক্ষায় থাকবা। সাদিদ জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তো যেটা বললাম আর কি, সায়েন্স কমার্সের যারাই আসো কলেজে, মানে ভর্তি হচ্ছো বা হইছো, কলেজ তো শুরু হয়ে গেছে মাত্র, তো সাজেশনটা লাগবে খুব ইমিডিয়েটলি। আমি চেষ্টা করতেছি সাজেশন দেওয়ার জন্য ইনশাল্লাহ। আর অ্যাডমিশনের যেই ক্লাসটা আমাদের শুরু হচ্ছে, ভার্সিটি অ্যাডমিশন, এই ক্লাসটাও তোমরা যদি পারো জয়েন করো যতটুকু সম্ভব। আমি খুশি হলাম, আলহামদুলিল্লাহ, প্রায় চলে আসছো অনেকেই, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ, প্রায় 16 জন উপস্থিত হয়েছো এই মুহূর্তে ক্লাসে। আচ্ছা, তাহলে যেটা যাচ্ছি শুরু করো, বা আমি শুরু করলাম, খেয়াল করো। হ্যাঁ, তো মনোযোগ দিয়ে দেখো ক্লাস, সমস্যা হলে আমাকে জানাও। তো বলতেছে এখানে, কৃষি খাতে প্রযুক্তির ব্যাপক প্রয়োগের মাধ্যমে সারা বছরই মৌসুমি ফল পাওয়া যাচ্ছে। এটা আমাদের বরিশাল বোর্ড 25 সালে আসা প্রশ্ন। এখন বলতেছে, উদ্দীপকে উল্লিখিত যে প্রযুক্তি, সেই প্রযুক্তির নাম কি? তুমি দেখো, সারা বছরই মৌসুমি ফল পাবা কোন প্রযুক্তির মাধ্যমে? বায়োমেট্রিক্স করলে পাবা, নাকি বায়ো ইনফরমেটিক্স করলে পারবা, নাকি ন্যানো টেকনোলজি করলে পারবা, নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করলে পারবা? কোনটা করলে পারবা? সারা বছরই ফল পাবা, সারা বছরই ফসল পাবা, কোনটা করলে পাবা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কেন? আমরা আসলে দেখি যখন একটা ফসলের জাত উদ্ভাবন করা হয়, দেখো না অনেক সময় যে নতুন নতুন ধানের জাত আবিষ্কার হয়, গমের জাত আবিষ্কার হয়। এগুলো কেমনে হয়? আসলে এগুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হয়। জিন নিয়ে কাজ করা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে কি, জিন নিয়ে গবেষণা করা, নতুন একটা প্রজাতি তৈরি করা, নতুন একটা ফসল উদ্ভাবন করা, এটা হচ্ছে কি সব জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো বায়োমেট্রিক্স এটা আসলে মানুষের জন্য, বায়ো ইনফরমেটিক্সও কি মানুষের জন্য। ন্যানো টেকনোলজি কিন্তু হচ্ছে তোমার ওই যে ডিভাইস তৈরি করা, ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরি করা। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে কি, জিন নিয়ে কাজ করা, জিনের কম্বিনেশন, জিনের রক্ষণাবেক্ষণ, কীভাবে এক নতুন একটা জাত তৈরি করা যায় সে বিষয় নিয়ে কাজ করা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো উত্তর হচ্ছে আমাদের খ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সানজিদা জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সানজিদা, তুমি গত ক্লাসে জয়েন করছিলে আদিবা, তুমি কি সেজন? এটা আমাকে জানাই হতো, চ্যাট বক্সে বললেও হবে। সানজিদা হোসেন নামে জয়েন করছো, আর্টস স্টুডেন্ট তুমি, আমাকে জানাও। এখন আমাকে জানাও সবাইকে বুঝতে পারলা কিনা। উত্তরটা হচ্ছে খ। সবাইকে বুঝতে পেরেছো উত্তরটা? থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ফাতেমা মিম কিছু বলবা? স্পিকার অন হয়েছে, যদি চাও বলতে পারো। এখন যেটা বলা সেটা হচ্ছে গিয়ে, আমি জাস্ট তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা দেখে যাও, বুঝতে সমস্যা হলে আমাকে জানাও। তাহলে দেখো, পরবর্তীতে একটা এমসিকিউ আমরা নিব, এটা হচ্ছে আমাদের ওই বহুপদী এমসিকিউ। দেখি এটা আমরা কতটুকু লিখিয়া করতে পারি। এটা আমার ওই বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন। তো বলতেছে, উক্ত প্রযুক্তির প্রভাবে, উপরে যে প্রযুক্তিটা আমার হয়েছে, এই প্রযুক্তির প্রভাবে আমরা কি হইতে পারে? অর্থনৈতিক উন্নয়ন হবে, জীব বৈচিত্র্য সৃষ্টি হবে, দেশীয় প্রজাতি বিলুপ্তি হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং করলে আমরা কি করতে পারি বলো তো? অর্থনৈতিক উন্নয়ন হবে? হবে স্যার। হ্যাঁ হবে। দেশীয় প্রজাতি কি বিলুপ্ত হবে? হ্যাঁ, কি বললা? স্যার 1 আর 3 হবে। আচ্ছা, 1 আর 3 হবে বলতেছো? আচ্ছা, উত্তরটা রাইট, 1 আর 3। আচ্ছা, তো উত্তরটা সঠিক, 1 আর 3। জীব বৈচিত্র্য সৃষ্টি হবে। আসলে জীবের বৈচিত্র্যটা আসলে তেমন পাওয়া যায় না। জীবের বৈচিত্র্য হবে কখন? যখন বিবর্তন হবে, মিউটেশন ঘটবে। তোমরা সবাই হয়তো জানো যে আমাদের এই যে তেলাপোকা যে আছে না, তেলাপোকাতে তো অনেকে আবার ভয় পাও, বিশেষ করে মেয়েরা যারা আছে বেশি ভয় পাও। কথা তোমরা কি জানো এই তেলাপোকা কোন প্রজন্মের পতঙ্গ, বা কখন থেকে তেলাপোকার আবির্ভাব শুরু হয়? তোমরা কি জানো এটা? এটা একটা সাধারণ জ্ঞান। এনিওয়ান বলতে পারবা তেলাপোকা কোন? এক্সেলেন্ট, ভেরি গুড। হ্যাঁ, ডাইনোসরের যুগের প্রাণী। পৃথিবীতে বর্তমানে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীটা ডাইনোসরের যুগ থেকে বর্তমান পর্যন্ত পৃথিবীতে টিকে আছে। একমাত্র তেলাপোকাই হচ্ছে সেই প্রাণী, যেই প্রাণী ডাইনোসর যুগেই পৃথিবীতে ছিল। আমার কথা কি বুঝতে পারছো সবাই?
আছে, গুইসাপ আছে, গুইসাপ আছে। সাপও তো আছে। না, সাপ যারা আমার সামনে পরীক্ষা করা আচ্ছা ওয়েট করো, আমি আসলে শুনি নাই কথাগুলো যা বলছো, বাঁচতেছিল। স্মৃতি আবার বল, প্রশ্ন বলো। রুটিন মানে স্যার টিকটিকি আর গুইসাপ এগুলা তো ডাইনোসরের প্রজন্ম না? কেমনে ডাইনোসরের প্রজন্ম? এগুলো ডাইনোসরের মধ্যে আমি শুনছিলাম। না, ডাইনোসরের প্রজন্ম এটা যদি হইতো তাহলে এদের আকার অনেক বড় হইতো। এর আকার কি বড়? আর শোনো, ডাইনোসর কিন্তু হচ্ছে তোমার অনেক বিশাল দেহী প্রাণী এবং তাদের যেই শরীরের অভিযোজন ক্ষমতা এটা অনেক হাই লেভেলের। টিকটিকির অভিযোজন ক্ষমতা কি বেশি হাই লেভেলের? গুইসাপের অভিযোজন ক্ষমতা হাই লেভেলের না। এটা তারা ধারণা করতে পারে যে হ্যাঁ এদের প্রজাতির মতো হয়, কিন্তু আসলে এরকম না। এটা একটা শ্রেণী, ওইটা আরেকটা শ্রেণী। আর ডাইনোসর কিন্তু এক এক রকম না। আমরা যে ডাইনোসরের কথা দেখি টিভিতে, এটা কিন্তু এক এক রকম হবে। আসলে সত্যি ডাইনোসর তো আসলে পাওয়া যায় নাই, কঙ্কাল পাওয়া গিয়েছে। তো এক একটা ডাইনোসরের হ্যাঁ অনেকটা আছে, তোমার চেঞ্জ আছে, সব তো সেম না। তো যাই হোক, জীব বৈচিত্র্য তখন হবে যখন দেখা যাবে একটা জীবের ক্যারেক্টার আস্তে আস্তে চেঞ্জ হয়ে অন্য রকম হয়ে যাচ্ছে। তো আসলে জীব বৈচিত্র্যটাকে আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মধ্যে কাজ করে না। নতুন জীব তৈরি হবে, আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং করলে নতুন জীবের তৈরি হবে, কিন্তু জীবের বৈচিত্র্য হবে না, এটা খেয়াল রাখবা। আচ্ছা, এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো বলতেছে এখানে একটা উদ্দীপকে আসছে, এখানে বলতেছে মিস্টার ফরিদ সাহেব একজন কৃষি বিজ্ঞানী। তিনি তার গবেষণায় উন্নত জাতের ধান উদ্ভাবন করেছেন যা প্রাকৃতিক পর্যায়ে বিনষ্ট হয় না বা নষ্ট হয় না। তো সবাই জানতেছো যে জিন নিয়ে গবেষণা করা, নতুন ধান তৈরি করা, নতুন গম তৈরি করা, ভুট্টা তৈরি করা, এগুলো সবই হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এটা সবাই জানবা যে মিস্টার ফরিদ সাহেবের ব্যবহৃত প্রযুক্তির নাম কি? এই বছর আসছে প্রশ্নটা, দিনাজপুর বোর্ড 25 সালে আসছে। মিস্টার ফরিদ সাহেবের ব্যবহৃত প্রযুক্তির নাম কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা তো আর আসলে বলতে হবে না, তাই না? এটা সবাই পারার কথা। সবাই কি বুঝতে পারছো এতটুকু? এবার দেখো পরবর্তী বলতেছে উদ্দীপকের আলোকে মিস্টার ফরিদ সাহেব লক্ষ্য কি এই কাজটা করলে তার লাভটা কি? প্রতিকূল পরিবেশে উৎপাদন নিশ্চিত করা যাবে, উৎপাদনের পরিমাণ বাড়ানো যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যাবে। কোনটা সঠিক? আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কি কি কাজ করা যাবে? গেস করো তো একটু। তিনটাই সঠিক। এক্সিলেন্ট, ভেরি গুড, তিনটাই সঠিক। কারণ কি, তুমি যদি নতুন একটা জাত তৈরি করতে পারো, সেই জাত কিন্তু প্রতিকূল পরিবেশেও সুন্দরভাবে কি করা যাবে? উৎপাদন করা সম্ভব। তুমি দেখবা যে আগেকার সময় কিন্তু ধান, গম এগুলো দেখা যেত কি কম ফলন হইতো। বর্তমানে কৃষি গবেষণার মাধ্যমে নতুন নতুন জাতের ধান, উচ্চ ফলনশীল ধান, গম রোপণ করা সম্ভব হচ্ছে, যার ফলে আগের চেয়ে বহুগুণে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু আমরা জানি, আমরা যারা কৃষি দেখছি, কৃষি যে একটা অনুষ্ঠান হইতো, কৃষি দিবানিশি, তোমরা দেখছো না এই অনুষ্ঠানটা? হ্যাঁ বলো, প্রশ্ন বলো। আবার একটু বলো তো, সাদিদ প্রশ্ন বুঝতে পারি নাই। বিলুপ্ত হয়? কোনটা বিলুপ্ত হয়? দেশীয় প্রজাতি ওটা? আচ্ছা বলি শোনো, আচ্ছা একটা কথা বলি শোনো, আমাদের দেশীয় প্রজাতি মানে কি দেশীয় মাছ, দেশীয় মুরগি, দেশীয় গরু ছাগল, এই যে আমাদের দেশীয় মাছ, দেশীয় মুরগি, দেশীয় গরু ছাগল যে আছে স্যার। আচ্ছা সমস্যা নাই, জয়েন করতে খুশি হলাম, থ্যাংক ইউ। এখন বলি আসলে দেশীয় প্রজাতির যে সকল জীব আছে আমাদের, সেগুলো কিন্তু পুষ্টিগুণ একরকম। আর আমরা যদি ওই হাইব্রিডের মাধ্যমে হাইব্রিড শস্য, হাইব্রিড মাছ, হাইব্রিড ফসল, এগুলোর পুষ্টিগুণ সম্পন্ন আরেক রকম। ওয়ালাইকুম সালাম আফিফা, ইফতি, তারপর হচ্ছে গিয়ে রিমসা জয়েন করছো, খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ। একটু আগে জয়েন করছো। সানজিদা কিছু মনে বলতে চাচ্ছ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, তুমি একটু চ্যাট বক্সে বলো। তো সবাইকে বলতেছি, তোমরা কিন্তু সবাই এই কথাটা শুনছো যে হাইব্রিডের শস্য, হাইব্রিডের মাছ, হাইব্রিডের শাকসবজি। অনেকে বলে না যে হাইব্রিড দিয়ে শাকসবজি তৈরি করছে, হাইব্রিডের মাছ তৈরি করছে, মানে এটা হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো হাইব্রিড জাত যেগুলো, সেগুলোর কিন্তু পুষ্টিগুণ ক্ষমতা
বা পুষ্টিসম্মত বা পুষ্টির যে মান সেটা কিন্তু দেশীয় প্রজাতির মধ্যে নাই, এটা একটু ব্যতিক্রম। সাপোজ তুমি দেশীয় মুরগি খাও, সাপোজ বলতেছি মুরগির কথা, তাহলে বুঝবা দেশীয় মুরগির মজা একরকম আর ফার্মের মুরগির মজা আরেক রকম, কক মুরগির মজা আরেক রকম। এই যে ফার্মের মুরগি, কক মুরগি, এগুলো কিন্তু বিদেশি জাত, এগুলো দেশীয় জাত না। তো দেশীয় মুরগির মজা একরকম, ফার্মের মুরগির মজা আরেক রকম। তুমি যদি দেশীয় মুরগি কম খাও, ফার্মের মুরগি বেশি খাও, দেখা যাবে একসময় দেশীয় মুরগির উৎপাদনটা কম হচ্ছে, দেশীয় মুরগির চাষটা কম হচ্ছে, যার ফলে দেশীয় মুরগির বিলুপ্ত হচ্ছে আস্তে আস্তে। যদিও বিলুপ্ত হয় না, থাকে, কিন্তু আগের মতো এত বেশি থাকে না। এটাই বলতেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো নতুন একটা জাত তৈরি করবা, তাহলে আগের যে জাত ছিল দেশীয় জাত সেগুলো কিন্তু কম উৎপাদন হবে, আর কম উৎপাদন হওয়া মানে কিন্তু বিলুপ্তির পথে চলে যাওয়া। হ্যাঁ, ক্যান্সারের ঝুঁকি থাকে আবার। তো সাদিদ, বুঝতে পারছো ব্যাপারটা? সাদিদ, উত্তরটা পেয়েছো? ওকে, থ্যাংক ইউ। আর আমরা জানি, হয়তো বা তোমরা এটা অনেকেই জানো বা জানো না, কি জানি না, আমাদের ফার্মের মুরগি যে আমরা খাই না, সেখানে খাইলে একটা ক্ষতি আছে, বেশি খাইলে ক্যান্সারের একটা ঝুঁকি থাকে। এটা গবেষণায় প্রমাণিত যে ফার্মের মুরগি খেলে ক্যান্সারের একটা সম্ভাবনা থাকে %। দেশীয় মুরগিতে এটা হয় না, এটা ফার্মের মুরগিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখবা। তো আমাদের দেখা যাবে যে সুস্বাদু হইলে যে সবসময় খাইতে হবে বেশি বেশি, এরকম না, একটু চিন্তা করে ভেবে ভেবে খাওয়া উচিত। হ্যাঁ বলো। আমরা না কালকে বইয়ে গবেষণা করলাম এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ চাপ খাওয়ার টাইমে। হ্যাঁ, গতকাল তো আমরা খাওয়া দাওয়া করছিলাম, যদিও গতকাল ফার্মি মুরগি খাইছিলাম, তারপরেও গবেষণা করছিলাম আর কি। কিন্তু কথা হচ্ছে, মানুষ তো আসলে খাওয়া দাওয়া পছন্দ করে, যতই ক্ষতি হোক খাওয়া দাওয়া তো ছাড়তে পারবে না, কম বেশি তো খাওয়াবে, তারপর আমাদের এটা লিমিটের মধ্যে খাওয়া উচিত। আচ্ছা, এবার চলো বাচ্চারা, এবার নেক্সট প্রশ্ন যাচ্ছি, পরবর্তী। বলতেছে এখানে, ডক্টর নিহান মাছ মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণীর জিন পরিবর্তন নিয়ে গবেষণা করেন। তিনি এক প্রাণীর জিন অন্য প্রাণীর দেহে প্রতিস্থাপন করে সাফল্য অর্জন করেছেন। দিনাজপুর বোর্ড 24 সালে আসা প্রশ্ন। ক্লাস 9-10 যারা সায়েন্সে ছিল তোমরা জানো যে ডিএনএ রিকম্বিনেট প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন জাতের ভেড়া, ছাগল, মহিষ, গরু উৎপাদন করা সম্ভব হয়েছে। 9-10 তোমরা পড়ছিলা। তো ওইটাই বলছে যে একটা প্রাণীর দেহের জিন কাইটা অন্য প্রাণীর দেহে প্রতিস্থাপন করা হয়েছে, যার ফলে নতুন একটা বাচ্চা পাওয়া গেছে, সেই বাচ্চাটা নতুন ভিন্ন প্রজাতির, সেটা কিন্তু ডিএনএর মাধ্যমে হয়েছে, যেটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলি। তো উত্তরটা কি হবে? ডক্টর নিহানের প্রযুক্তি। হ্যাঁ বলো। প্রজাতি তো ভিন্ন হবে না, তার বৈশিষ্ট্য ভিন্ন হবে। মানে হ্যাঁ, মানে বৈশিষ্ট্যটা ভিন্ন হবে, প্রজাতি তো আর চেঞ্জ হবে না, প্রজাতি ঠিকই থাকবে, মুরগিই থাকবে, তবে তার একটু চেঞ্জ হবে চারিত্রিক গঠন, তার হচ্ছে অঙ্গভঙ্গি, তারপর হচ্ছে মাংসের গঠন, মজার স্বাদ, এটা কি হবে, একটু চেঞ্জ হবে, এটাই আর কি। প্রজাতি তো চেঞ্জ হবে না, মুরগি কখনো কি হবে না, হাঁস হবে না, হাঁস কখনো মুরগি হবে না, প্রজাতি সেম থাকবে, কিন্তু তাদের গঠন চেঞ্জ হবে, এটাই আর কি, জিনকে উপস্থাপন করা হয়। হ্যাঁ, প্রশ্ন বলো। গাছে যে কলম দেয় আর কি, একটা ডাল কাটে অন্য ডালে লাগে, ওইটা কি এক প্রকার জেনেটিক ইঞ্জিনিয়ারিং? হ্যাঁ হ্যাঁ, গাছে কলম দেওয়া যেটাকে বলে, এটা কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কারণ কি, মিষ্টি গাছের বড়ইয়ের জিনটা চুকা গাছের মধ্যে লাগায়া মিষ্টি গাছের চুকা গাছের বড়ি থেকে মিষ্টি গাছের বড়ি উৎপন্ন করা, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ, মানে জিন নিয়ে কাজ করা। হ্যাঁ বলো। বায়োলজিতে ফার্স্ট পেপারে 10 অধ্যায় আছে আমার স্যার, এরকম কিছু, ওই যে পলি ব্যাক করে হাইব্রিড মানে আর কি, হাইব্রিড করে আর কি। হ্যাঁ, ওটাই আর কি। তো বায়োলজি যারা পড়ছো তারা কিন্তু এগুলো মজার মতো করতে পারবা, যারা বায়োলজির বাচ্চা আছো, বায়োলজি স্টুডেন্ট আছো, তারা কিন্তু পারবা। আর যারা আর কি আর্টস কমার্স, তারা তো এটা জানো না, তাদের জন্য একটু কষ্ট হবে, তারপরেও তোমরা জাস্ট শুনে যাও, দেখে যাও, তাহলেই হবে। আচ্ছা, তো দেখা যায় কি বায়োলজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমই আর কি, বুঝছি। হ্যাঁ, তারপরও যারা মনে করো অন্য গ্রুপ স্টুডেন্ট আছে, ওদের একটু কষ্টই হবে বুঝতে, কারণ কি ওরা এগুলো কখনো দেখে নাই বা জানে না, এই জন্য আর কি। তারপরও সমস্যা নাই, যখন তোমরা পড়বা মেন বই, তখন তোমরা মোটামুটি বুঝতে পারবা কেমনে কাজ করে এগুলো। আচ্ছা, এবার নেক্সট যাচ্ছি, পরবর্তী। উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে কি হবে? জীব বৈচিত্র্য সৃষ্টি হবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, চিকিৎসা ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখবে, কি হবে বলো তো? উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে
আচ্ছা, এখানে তোমার চিকিৎসা ক্ষেত্রে নেতিবাচক চিকিৎসা ক্ষেত্রে তো আসলে আমাদের এটা না, তো সেক্ষেত্রে 1 আর 2 হয়, কিন্তু এখানে একটা ঝামেলা আছে, জীব বৈচিত্র্য তো সৃষ্টি হওয়ার কথা না, কারণ এর আগেও আমরা যখন পড়ছিলাম সেখানে কিন্তু জীব বৈচিত্র্যটা হয় নাই, 1 আর 3 ছিল, 2 নম্বর তো অপশন ছিল না। আমার মনে হয় এখানে একটু ভুল করছে, কোথা হইতে পারে, বুঝছো? জীব বৈচিত্র্যের সৃষ্টি হবে, আমি তো ওটা ব্যাখ্যা দিছিলামও, জীব বৈচিত্র্যের সৃষ্টি হয়, জীবের মানে চারিত্রিক গঠন চেঞ্জ হয়, এটা ঠিক আছে যে জীব বৈচিত্র্য যেটা ছিল উক্ত প্রযুক্তির ফলে, মানে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন হবে, এটা ঠিক আছে, দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে, এটাও ঠিক আছে, জীবের বৈচিত্র্য সৃষ্টি হবে। তো আসলে যদি এটা সঠিক হয় উত্তরটা, তাহলে এখানেও তো এটা সঠিক হওয়ার কথা, আর যদি এটা ভুল হয় তাহলে তো এখানে ভুল দেওয়ার কথা, কিন্তু তারা এটা এখানে আবার দিচ্ছে অন্যটা, আসলে এখানে ভুল আছে, বুঝছো? হয়তো উপরেরটা ভুল বা নিচেরটা ভুল, কোন একটা ভুল তারা দিছে, এটা দেখতে হবে কোনটা ভুল দিছে। এখানে কিন্তু জীব বৈচিত্র্য সৃষ্টি হবে, এটা বলছে, এটা হওয়া হয়েছে, এটা ছিল, যেটা দেয় নাই, এটা উত্তর দিছে 1 আর 2, কোন নাম্বার দিছে দেখতে হবে কোনটা, এখন এটা গবেষণা করে দেখতে হবে, মেন বই দেখে বলতে হবে, মেন বই পড়লে বোঝা যাবে। যাই হোক, এটা আমাদের একটু মানে কনফিউজিং এমসিকিউ, তাহলে এটা আমরা রাখলাম, এটা পরে আলোচনা করবো। হ্যাঁ, কিছু কিছু এমসিকিউ থাকবে কনফিউজিং, যেখানে আমাদের তোমার এটা হইতেও পারে নাও হইতে পারে, বা কিছু কিছু এমসিকিউ থাকবে যেগুলো আমাদের আনকমন, এক একটা জায়গায় এক এক রকম উত্তর দিচ্ছে, সেটা আমার মেন বই দেখে চিন্তা করে গবেষণা করতে হবে। যাই হোক, এটা আমি পরে দেখবো না, যখন কারেকশন করবো। আচ্ছা, এবার যাই পরবর্তী অংশ, পরবর্তীতে তোমরা মোটামুটি পারবা, তারপর দেখি এটা ক নম্বরটা পারবা, যে মিস্টার এক্স তুলার জাত উদ্ভাবনের গবেষণা করেন, তিনি খরা সহিষ্ণু অধিক ফলনশীল ও আম জাতের মূল তুলা উদ্ভাবনে সাফল্য লাভ করেন, বরিশাল বোর্ডে এসে আসছিল। তো এখানে বলতেছে যে মিস্টার এক্সের গবেষণার প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি, এটা পারবা, সরি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা পারবা। এখন পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে মিস্টার এক্সের ব্যবহৃত প্রযুক্তির প্রভাবে কী হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে, জীব বৈচিত্র্য পরিবর্তন সাধন হবে, জীব বিধ্বংসী ভাইরাসের উদ্ভব হতে পারে। মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কী হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, জীব বৈচিত্র্যের পরিবর্তন সাধন হবে, কি হবে? আর দেখি এখানে কি জীব বৈচিত্র্য দিছে কিনা, এখানে তো গ দিছে, দেখি। হ্যাঁ, আসলে এখানে বলছে গ নাম্বার যে জীব বৈচিত্র্যের পরিবর্তন হবে, তার মানে উত্তরটা সঠিক, যে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জীব বৈচিত্র্য সৃষ্টি হয়, কারণ এখানে দুইটা জায়গাতেই সঠিক উত্তর দিছে, এটা হইতে পারে। আচ্ছা, এটা যদি হয় 3 নাম্বারটা, জীব বিধ্বংসী ভাইরাসের উদ্ভব হতে পারে, হ্যাঁ এটাও হইতে পারে, জীবকে ধ্বংস করা ভাইরাসের উদ্ভাবন ঘটতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে না, আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নতুন যখন জাত উদ্ভাবন করা হয়, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কেমনে বাড়ানো যায় সেই নিয়ে কাজ করা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যাইতো তাহলে কিন্তু আগের চাইতে ফসল কম হইতো, আগে যাতে উৎপাদন কী হইতো, কম হইতো। তার মানে 1 নাম্বারটা হবে না, 2 আর 3 যদি সঠিক হয় তাহলে আমাদের জীব বৈচিত্র্যের পরিবর্তন যে হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, এটা আসলে সঠিকই হবে। তার মানে 2 জায়গাতেই সঠিক উত্তর পাওয়া গেছে। সবাইকে বুঝতে পারছো আমার কথা, ওইটা আমাকে জানাও। আচ্ছা, তো একটু কষ্ট করো, আমাদের আর কিছু টপিক আছে, এরপরে আমরা পরবর্তী নতুন টপিক চলে যাব, এটা আমি পড়ায় ফেলি, এরপরে পরবর্তীটাও তোমরা পারবা। সেলিম মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো হাইব্রিড জাতের ফসল উৎপাদন করেন, এটাও কিন্তু আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা নিয়ে বকবক করতেছি না, ঠিক আছে? হ্যাঁ বলো। আমাদের রুটিন দিছে। আচ্ছা, রুটিন দিছে, রুটিন রাখো, পরে এর মতোই তোমার পড়ার চেষ্টা করো। হ্যাঁ, অনেকের পরীক্ষা তো সামনে, পরীক্ষা রুটিন দিবে, সেই মোতাবেক পড়ার চেষ্টা করবা। আচ্ছা, আমি দেখি যতটুকু বাড়ি হেল্প করার চেষ্টা করবো। হ্যাঁ, তো দেখো আমরা এখন পরবর্তী যাই। উদ্দীপকের সেলিম মিয়ার ব্যবহৃত প্রযুক্তিটির লক্ষ্য হলো ফসল উৎপাদন বৃদ্ধি করা, রোগ প্রতিরোধ হ্রাস করা, আগাছা সহিষ্ণু করা। কোনটা হইতে পারে বলো তো? আশা করি পারবা সবাই। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কি কি করা যাবে, কোন কোন অপশনগুলো সঠিক হইতে পারে? 1 আর 2 রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করা, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে তো বাঁচবই না। আচ্ছা, 1 আর 3 খেয়াল রাখবে, একটা কথা বলি শোনো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেওয়া যদি কোনো কিছু তৈরি করে নতুন, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে সবসময়, কারণ কি একটা প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সে বেশি দিন বাঁচতে পারে না, তো তার থেকে এমন একটা প্রাণী উদ্ভাবন করার চেষ্টা করতে হবে যার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দিন বাঁচতে পারে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে তো নতুন ফসল উৎপন্ন করে লাভ হইল না। তো 1 নাম্বারটা সঠিক,
ফসল উৎপাদন বৃদ্ধি করা যায়, ঠিক আছে। আগাছা সহিষ্ণু করা যায়, এটাও ঠিক আছে। 1 আর 3 হবে, খ নাম্বার হবে না। হ্যাঁ সাজিদ কিছু বলতেছো? একটু বোঝাচ্ছি, কোনটা বুঝতেছো না? 3 নাম্বারটা কিভাবে হবে? আচ্ছা আগাছা সহিষ্ণু, আচ্ছা বলি শোন, আগাছা সহিষ্ণু কি জানো? তুমি যখন জমিতে ফসল ফলাবা না, দেখবা যে সেই জমিতে কীটনাশক দেওয়ার ফলে বা সার দেওয়ার ফলে অতিরিক্ত কিছু আগাছা জন্মায়, যে আগাছার কারণে আমার ফসলগুলোর উৎপাদনটা ব্যাহত হয়। সেই আগাছা থাকার কারণে কীটপতঙ্গর আক্রমণ হয় জমিতে, যার ফলে দেখা যায় উৎপাদনটা হ্রাস পায়। তো আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এমন একটা জাত আমরা রোপণ করব, যার ফলে সেই জাতে মানে সেই বীজ থেকে আগাছার কোনো তৈরি হবে না। তোমরা দেখবা যে ধান খেতে যাও, গম খেতে যাও, দেখবা কিছু কিছু লতাপাতা নিচ থেকে তৈরি হয়, মাটির তলদেশ থেকে আসে আগাছা, সেগুলো কিন্তু কোনো কাজে লাগে না। সেই আগাছার মধ্যে রোগ জীবাণু থাকে বেশি, কীটপতঙ্গ থাকে বেশি, যার ফলে কি হয়, মেইন গাছের ক্ষতি হয়ে যায়। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করলে সেই বীজ যখন বড় হবে, সেই বীজ থেকে কখনোই আগাছা তৈরি হবে না। এটাকে বলে আগাছা সহিষ্ণু, মানে আগাছা মুক্ত নতুন ফসল। কথা বুঝতে পারছো? ওকে, এটা হয়ে গেল। তো আশা করি বাকিরা বুঝতে পারতেছো। তো পরবর্তীটাও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা পারবা। এখন পরবর্তী যে ইয়াটা আছে আমাদের বলতেছে, বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকূলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উৎপাদন করেছেন, যার উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদন বহুগুণ বেড়ে দিয়েছে। এটা কিন্তু আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা আমরা সবাই জানি, যাক এটা বকবক করলাম না। পরবর্তী প্রশ্ন, প্রতিষ্ঠানটির সাফল্য দেশে অর্থনৈতিক উন্নয়ন হবে, জীব বৈচিত্র্য সৃষ্টির পথ সুগম হবে, ধানের দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে। তিনটাই হবে, কারণ কি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দেশীয় ধান চলে যাবে, দেশীয় ধান চলে যাবে কি নতুন জাতের ধান উৎপন্ন হবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, জীব বৈচিত্র্য কী হবে, সৃষ্টি হবে। উত্তর হচ্ছে গহ। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু সবাই? একটু রেসপন্স করো, কথা বলো। আচ্ছা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের বিড়ি কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। তোমরা কি জানো আগেরকার সময়ে চাল উৎপাদন কিন্তু বাংলাদেশ খুব কম ছিল। আগে কিন্তু চাল আমদানি করতে হইতো, বাহির থেকে চাল কিনতে হইতো। কিন্তু বর্তমানে আল্লাহর রহমতে আমাদের দেশে প্রচুর ধান উৎপন্ন হয়। আমাদের ধানের চাহিদা মেটার পরেও অতিরিক্ত ধান বিদেশে রপ্তানি হয়। এর মধ্যে বিড়ি হচ্ছে একটা উন্নত জাতের ধানের জাত। ইরি তোমরা শুনছো না এগুলা? ইরি এত, বিড়ি এত, শুনছো এগুলা? কৃষি শিক্ষা বইতে পড়ছিলা? এটা আমাকে জানা, হ্যাঁ বায়োলজিতে এগুলো আছে। ওকে, তো এটার জন্য আর কি বলা। তো এটাই হচ্ছে আমাদের সেই বিষয়টা, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিন্তু আমরা উচ্চ ফলনশীল জাত করতে পারতেছি। আচ্ছা বিড়ি পুরোটা খেয়াল নাই, সরি ফর দ্যাট, এটা পুরোপুরি মনে নাই, এটা মেইন বইতে থাকতে পারে। আচ্ছা এরপর দেখো নেক্সট, পরবর্তী এমসিকিউ, উদ্দীপকের কর্মকাণ্ডে কী হবে? অর্থনৈতিক উন্নয়ন হবে, চিকিৎসা ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে, এরপর হচ্ছে জীববৈচিত্র্য উদ্ভব করবে। কোনটা হবে বলো তো? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কী কী হয়? ভেরি গুড, 1 আর 3 হবে। হ্যাঁ 1 আর 3, 2 নাম্বার হবে না, কারণ 2 নাম্বার কিন্তু আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে নাই, এটা বাতিল। তো এই পর্যন্তই আমাদের ছিল, বুঝছো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই আর নাই। আমরা এই টপিকটা শেষ করে ফেলছি। দেখো আসলে আমরা এমসিকিউ পড়তেছি সৃজনশীলের পাশাপাশি। দেখো আমরা যদি এমসিকিউ পড়ে ফেলি আমাদের কিন্তু 25 মার্কের প্রিপারেশন হয়ে যাবে। আমি তোমাদের এই 100 মার্কের প্রিপারেশনের জন্য চেষ্টা করতেছি সৃজনশীলের পাশাপাশি এমসিকিউটা দেখানোর জন্য। তবে দেখা যায় এমসিকিউটা বেশি ধরতে পারি না, যখন একটু সমস্যা তখন এমসিকিউটা ধরি। তারপর আমি তোমাদের এমসিকিউর জন্য ছবি তুলে দিব, তোমরা পাশাপাশি পড়বা, যে টপিক পড়তেছো সেই টপিকের এমসিকিউ লগে সলভ করে ফেলবো, হয়ে যাবে। আর মনে রাখবা শুধু সৃজনশীল পড়লেই হবে না, এমসিকিউ পড়তে হবে এবং ক খ পড়তে হবে। আর ক খ ব্রি হবে না, বিড়ি না। আচ্ছা বুঝলাম না কি বললাম, শোন আমার বলো তো, বিড়ি না ব্রি, কোনটা? বিড়ি তো হবে, ব্রি হবে না, বিড়ি তো বলি আমরা। আচ্ছা ব্রি, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এমসিকিউটাতে জোর দিতে হবে, হ্যাঁ। আচ্ছা তো বলি এমসিকিউ তো জোর দিতে হবে অবশ্যই, কারণ এমসিকিউ 25 নাম্বার, তো শুধু সৃজনশীলের সৃজনশীলে তো আমরা গ ঘ করি, ক খ তো আবার করি না। তো এখন থেকে আমাদের এমসিকিউ আর ক খতে জোর দিয়ে পড়তে হবে। তো সবাইকে বলতেছি 26 আর 27 সবার জন্যই আমার চেষ্টাটা আছে এমসিকিউ ক খর উপর জোর দিয়ে পড়াইতে।
আর পরীক্ষাটাও নিতে। তো দয়া করে যদি খুব শীঘ্রই এই এমসিকিউ ক খর যে প্রোগ্রামটা সেটা সুন্দরভাবে নিতে পারি, পড়া দিব প্লাস পড়া নিব, তাহলেই হয়ে যাবে। তো আজকে আর আমি কোনো ক্লাস নিতে পারতেছি না, একটু রেস্ট নেব, অনেক চাপ গেছে আজকে অফলাইনে, এই জন্য আর কি। তো তোমরা অপেক্ষা করো, যার যা প্রয়োজন তোমরা আমার কাছ থেকে চাইও, আমি ফ্রি হয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর যারা কলেজে ভর্তি হইছো বা কলেজে উঠছো, তোমরা খুব শীঘ্রই বই কিনবা, মানসম্মত বই। আর গাইড টাইডের ছবি যা লাগবে আমি দিব, আমার কাছে গাইড আছে, সমস্যা নেই। আর যারা 26 ব্যাচ, আপনাদের তো টেস্ট পরীক্ষা সামনে, টেস্ট পরীক্ষা, যে যে অধ্যায় ক্লাস লাগবে, হ্যাঁ চাপ বেশি হয়েছে আজকে স্যার, হ্যাঁ যেই সাবজেক্টের ক্লাস লাগবে, নোট লাগবে, নোট দিতে পারবো না, ক্লাসই দিতে পারবো, কারণ নোট অনেক দূরে থাকে, এটা খুঁজতে সমস্যা হয়। তারপরও আমি চেষ্টা করবো দেওয়ার জন্য, অপেক্ষা থাকো। তো আজকে কোনো ক্লাস নাই, তোমরা রেস্ট নাও, পড়াটা পড়ো, আর কোনো হেল্প লাগলে আমাকে জানাও, নিয়মিত ক্লাস করো। তো এই পর্যন্ত হচ্ছে আজকে আমরা কথা বলা, আর নিয়মিত ক্লাস করো, যে আজকে ক্লাসে আসছো সবাই, আমি অনেক খুশি হয়েছি, থ্যাংক ইউ সো মাচ, তোমরা রেসপন্স করছো, নিয়মিত এভাবে ক্লাসে জয়েন করার চেষ্টা করবা। তো আমি আজকে আর কোনো কথা বলতেছি না, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে বলতে পারো। এনিওয়ান, কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তোমাদের এখন থেকে এমসিকিউ ক খর জন্য আলাদা করে সময় বের করে পড়তে হবে। তুমি সৃজনশীলের জন্য পড়বা সারা বছর, এমসিকিউ ক খ পড়বা না, পরীক্ষা ভালো রেজাল্ট কখনই করতে পারবা না। তো বি কেয়ারফুল থাকো, এখন থেকে এমসিকিউ আর ক খর জন্য কমপক্ষে 10 থেকে 15 মিনিট ডেইলি সময় দাও, 10 থেকে 15 মিনিট, যে কোনো সাবজেক্ট এমসিকিউ আর ক খ। আর প্রয়োজনে রুটিন বানিয়ে দিব আমি, সেই রুটিন মতো পড়তে পারো, সকল সাবজেক্ট আশা করি হয়ে যাবে সৃজনশীলের পাশাপাশি ইনশাল্লাহ। তো আমি আশা করি সবার ফুললি 100 মার্কের প্রিপারেশনের জন্য আমি আমার দিক থেকে চেষ্টা করব, তুমি তোমার দিক থেকে চেষ্টা করবা, তাহলেই হবে ইনশাল্লাহ। তো এই বলে আজকে শেষ করলাম ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।